আজকে আমাদের শুরু করতেই হবে 34 নাম্বার সেকশন থেকে। 34 নাম্বার সেকশনের আগে যেই সমস্ত প্রশ্ন আছে এই সমস্ত প্রশ্ন বিজিএসসিতে হয়েছে, বাট আমাদের বার কাউন্সিলে কখনো প্রশ্ন হয়নি। কিছু সংজ্ঞার কথা বলি, দ্যাটস ওয়াই আমরা শুরুই করবো হচ্ছে সেকশন 34 থেকে। এবং সেকশন 34 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন। এখান থেকেই আমাদের প্রশ্ন শুরু। সাধারণ ব্যতিক্রম থেকে কিছু প্রশ্ন হয়, জেনারেল সেকশন থেকে কিছু প্রশ্ন বিভিন্ন সময় হতে পারে। সো আমরা শুরুই করব হচ্ছে 34 নাম্বার সেকশনে। 34 নাম্বার সেকশন থেকে যেই প্রশ্নটা পড়ে সে প্রশ্নটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য বা সাধারণ অভিপ্রায় বলতে আপনি কি বোঝেন। দেখবেন বিভিন্ন সময় প্রশ্নটা করে সাধারণ উদ্দেশ্য এবং সাধারণ অভিপ্রায় বলতে আপনি কি বোঝেন, প্রথম প্রশ্ন করে। এবং আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আলোচনা করুন। একেবারে কমন প্রশ্ন, একেবারে কমন প্রশ্ন। সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। একেবারে কমন প্রশ্ন, বারবার করে দেখবেন। অথবা প্রশ্নটা যদি এইভাবে করে, কিভাবে সাধারণ অভিপ্রায়ের জন্য একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যায়, অর্থাৎ যদি সে সরাসরি কোনো অপরাধ সংগঠন না করে তা বিস্তারিত আলোচনা করে, এরকম প্রশ্ন করে। আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন এখান থেকেই শুরু হয়। সেটা হলো যৌনিক রাশেদ খুন করা হয়, রাশেদকে খুন করা হয়েছিল। তদন্তকালে প্রকাশ করে যে হত্যা সংগঠনের জন্য 3 ভাই রহিম, করিম ও সাগর ষড়যন্ত্র করেছিল। গভীর রাত্রে করিম রাশেদের কুড়ে ঘরে প্রবেশ করে এবং 2 ভাই রহিম এবং সাগর দরজায় পাহারা দেয়। করিম ছুরির আঘাতে রাশেদকে হত্যা করে। এই অবস্থায় আসামিদের আইনগত কোন ধারায় অভিযুক্ত হবে আলোচনা করে। একই প্রশ্ন করে যে একজন ব্যক্তি এক খণ্ড জমিকে বেদখল করা হয়েছিল। 6 জন সঙ্গে লইয়া এক ব্যক্তি বিভিন্ন অস্ত্র শস্ত্র লইয়া কামালকে আক্রমণ করে। 2000 আক্রমণকালে তার একজন কামালের বুকে ফালা দিয়ে আঘাত করেন এবং অন্যরা কিভাবে অভিযুক্ত হবেন আলোচনা করুন। এই যে আমাদের অভিপ্রায়, ইন্টেনশন, সাধারণ উদ্দেশ্য, পার্থক্য, এইগুলো বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে প্রত্যেক বছরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে প্রশ্ন হয়, জেনারেল এক্সেপশন গুলো থেকে প্রশ্ন হয়। এগুলো থেকে সাধারণত প্রবলেমেটিক প্রশ্ন খুব বেশি করার চেষ্টা করে। অ্যাবেটমেন্ট থেকে খুব বেশি প্রবলেমেটিক মানসিক গল্পগুলো তুলে দেয়। আমরা আসলে সেগুলো দেখলেই বুঝতে পারবো যে ঘটনাগুলো কি ঘটেছে। সাধারণ অভিপ্রায়, সাধারণ উদ্দেশ্য এবং অপরাধমূলক ষড়যন্ত্র, যে কথা কিছুক্ষণ আগে বললাম, যেই প্রশ্নটা সবচেয়ে বেশি প্রশ্নটা আসে, এক্স এবং ওয়াই এর বারংবার এবং বিভিন্ন সময় অল্প মাত্রায় বিষ প্রয়োগ করে জেডকে হত্যা করার জন্য একমত পোষণ করে। জেডকে হত্যা করার অভিপ্রায় এক্স এবং ওয়াই চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে। এই যে কোনটা সাধারণ অভিপ্রায় হবে, কোনটা হবে, এই বিষয়টাকে যদি আমরা ধরতে পারি, যত ধরনের উদাহরণ কেন না দেয়, আচ্ছা ঠিক আছে,
সেই উদাহরণ যেভাবেই দেখ না কেন আপনি প্রশ্নের উত্তর করতে পারবেন বলে আমরা মনে করি। আমরা প্রথমত যাই, খুব মনোযোগ দিয়ে পড়াগুলো শুনলেন, কি আনসার করার চেষ্টা করছি, কোথায় কি বলার চেষ্টা করছি স্পেসিফিকলি বোঝার চেষ্টা করবেন। দ্বন্দ্ববিধি থেকে প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে করতে হবে যেন মার্ক পুরোপুরি ভাবে আসে। পড়ার শেষে আমি বলে দেব ছোট্ট ছোট্ট করে, ঠিক আছে আমি পরে ফোন দিচ্ছি ক্লাস শুরু হচ্ছে তো, কোন কোন প্রশ্নের কথা বলছি সেই প্রশ্ন ওয়াইজ পরীক্ষা প্রত্যেক দিন মৌখিক পরীক্ষা থাকে। ওই চ্যাপ্টার রিলেটেড আমার কাছে মনে হয়েছে যে আমরা যতভাবে চ্যাপ্টার রিলেটেড ওই সেকশন যতই আলোচনা করি, আপনাদেরকে প্রশ্ন ওয়াইজ প্রশ্ন করলে আরো ভালোভাবে সেটা অ্যান্সার পাই। আর অ্যান্সারটা করার চেষ্টা করছেন এমসিকিউ টাইপের, এক দুই কথা বলেই শেষ। রিটেন পরীক্ষাতে এরকম হয় না। দ্যাটস ওয়াই আমাদের নতুন পদ্ধতি হবে আমরা যেন দ্বন্দ্ববিধি শেষ করতে করতে ছোট যে আইনগুলো সেগুলো প্রশ্ন ওয়াইজ আপনাকে দিয়ে দিব। প্রত্যেক দিন লাস্ট 5 মিনিট বলবো, আপনি প্রশ্ন লিখে নেবেন এবং সেই প্রশ্নগুলোর আলোকে আপনাকে প্রশ্ন প্রত্যেক দিন জিজ্ঞেস করা হবে, যাতে পড়াগুলো আরো গোছালো হয়ে যায়। এই হচ্ছে নতুন স্টাইল হবে আমাদের। আপনাকে করতে হবে, আপনাকে পাস করতেই হবে, বিকল্প কোনো পথ আমার জানা নেই। তাহলে আপনাকে প্রথমেই সংজ্ঞার কথা বলবে সাধারণ অভিপ্রায় কি। সাধারণ অভিপ্রায় নিয়ে আমাদের সেকশন 34 নম্বর সেকশনে সাধারণ অভিপ্রায় অর্থাৎ কমন ইন্টেনশন সম্পর্কে বলা আছে। একটা হচ্ছে কমন ইন্টেনশন আর একটা হচ্ছে কমন অবজেক্ট। কমন ইন্টেনশন সম্পর্কে 34 নম্বর সেকশনে বলা আছে। এই 34 নম্বর সেকশন অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি, কি শব্দটা বলেছে দুই বা ততোধিক, তাহলে কি পয়েন্ট আপনারা কিভাবে লিখবেন? দুই বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায় পূরণকল্পে, যেহেতু ইন্টেনশন বলেছে একই ইন্টেনশন পূরণকল্পে কি করবে? তারা গান শুনবে, তারা ভাত খাবে, কি করবে? তারা একটা অপরাধমূলক কাজ করবে। তাহলে প্রথমত বললেন কতজন ব্যক্তি? দুই বা ততোধিক ব্যক্তি। একই উদ্দেশ্য পূরণকল্পে তারা অপরাধমূলক কাজ করলে তখন তারা প্রত্যেকেই উক্ত অপরাধমূলক কাজের জন্য এমন ভাবে দায়ী হবে যেন প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে কাজটি করেছে, অর্থাৎ তারা সবাই যৌথভাবে ওই অপরাধের জন্য দায়ী হবে। তাতে কি পয়েন্ট আপনাকে যদি বলি, কমন ইন্টেনশন হতে হলে দুই বা ততোধিক ব্যক্তি একটা সাধারণ উদ্দেশ্য পূরণকল্পে অর্থাৎ কমন ইন্টেনশন পূরণকল্পে একটা অপরাধমূলক কাজ করবে এবং তারা প্রত্যেকেই উক্ত কাজের জন্য এমন ভাবে দায়ী হবে যেন প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে অপরাধ সংঘটিত করেছে এবং তারা প্রত্যেকেই যৌথভাবে ওই অপরাধের জন্য দায়ী হবে। এইটাকে আমরা বলছি কমন ইন্টেনশন। তাহলে কমন ইন্টেনশনের মূল বক্তব্য, অপরাধ করার অভিপ্রায়ে মানুষ যোগদান করলে তিনি অপরাধ হয়ে যাবে। আপনাকে কি করতে হবে? দুই বা ততোধিক ব্যক্তি হতে হবে, অপরাধমূলক কাজ সংগঠিত হতে হবে, অবশ্যই তাদের অভিন্ন, যেটাকে বলা হয় অভিন্ন, একই রকমের, অভিন্ন শব্দের অর্থ, অভিন্ন শব্দের অর্থ একই, কোনো ভিন্নতা থাকবে না, অভিন্ন অভিপ্রায় থাকবে, সকলেই পার্টিসিপেশন থাকবে।
সকলেই অংশগ্রহণ করবে। এই যে সকলে অংশগ্রহণ করলো, তারা একটা অপরাধমূলক কাজ করলো, 2 বা ততোধিক ব্যক্তি মিলিত হলো এবং সবাই জয়েন্টলি ক্রিমিনাল লাইবিলিটিসে হয়ে গেল। ক্রিমিনাল লাইবিলিটিসে তাদের যৌথভাবে দায়ী হলো, জয়েন্টলি দায়ী। এই সংজ্ঞা যদি আপনাকে বলতে দেওয়া হয় যে কমন ইন্টেনশনটা কি, তাহলে আমার মনে হয় নিশ্চিত আপনি পারবেন সাধারণ অভিপ্রায় আপনারা নিশ্চিত পারবেন এটাকে আমরা বলছি কমন ইন্টেনশন। অপরদিকে ওই একই কথা যদি আমরা বলি সাধারণ উদ্দেশ্যটা কি, কমন অবজেক্টটা কি, সেটাকে আমরা কিভাবে খেয়াল করব? কমন অবজেক্ট হইতে হলে কোন অপরাধটা সংগঠনের পূর্বেই পূর্ব আলোচনা বা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা অপরাধ করে থাকে, অর্থাৎ তারা একটা বেআইনি 141 নম্বর সেকশন অনুযায়ী বেআইনি একটা সমাবেশ ঘটান। এর জন্য নির্ধারিত উদ্দেশ্য সমূহ পালন করেন, তখন সেটাকে আমরা বলি কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্য। তাহলে 5টি উদ্দেশ্যে যদি বেআইনি সমাবেশ ঘটানো হয়, 5টি উদ্দেশ্য, সেই 5টা উদ্দেশ্যের মধ্যে যে কোনো একটি যদি ঘটে তাহলে সেটাকে আপনি কি বলবেন? সাধারণ উদ্দেশ্য বা কমন ইন্টেনশন বলবেন। এই 5টি উদ্দেশ্যের মধ্যে বল প্রয়োগ করে, প্রথমে বলছে বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মচারীকে ভীতি দেখানো। প্রথমত সরকার দিয়ে শুরু হবে, বল প্রয়োগ করবে সরকার বা সরকারি কর্মচারীকে ভীতি দেখাবে। নাম্বার 2, আইন বা আইন প্রক্রিয়া। এই ভীতিটার পদ্ধতিটা কেমন হবে? আইন বা আইনি প্রক্রিয়ায় প্রয়োগ করতে তারা যে ভীতি প্রদর্শন করলো, আইন বা আইন প্রক্রিয়া বলবৎ করার ক্ষেত্রে বাধা প্রদান করবে। ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংঘর্ষে ক্ষতি করবে, অপরাধমূলক অনধিকার প্রবেশ করবে, অন্যান্য অপরাধ সংগঠন করবে, সম্পত্তিতে বল প্রয়োগ দখল গ্রহণ করবে। নাম্বার 5 হচ্ছে এই অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তিকে কাজ করতে বাধ্য না করা বা কোনো কাজ করতে বাধ্য করা বা কোনো কাজ করতে না দেওয়া, কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে, তখন আমরা সেটাকে কমন অবজেক্ট বলব। এখন যে কথা বললাম, আমাদের একটা বিখ্যাত কমন ইন্টেনশন নিয়ে যখন কথা বলবেন, একটা বিখ্যাত মামলা সবসময় মনে রাখবেন। এই মামলা থেকে আসলে কমন ইন্টেনশনটা উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে বরেন্দ্র কুমার বনাম কিং। 1925 সালের একটা ফ্যাক্ট নিয়েই এই মামলাটা সংগঠিত হয়েছিল। সেখান থেকেই মূলত কমন ইন্টেনশনের ব্যাপারটা খুব বেশি জোরালো হয়েছে। যখনই কমন ইন্টেনশন নিয়ে কোনো কথা আসবে, তখনই আপনাকে বরেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পায়ারের যে মামলাটা 1925 সালে, সেই মামলাটার রেফারেন্স সবসময় ব্যবহার করতে হবে, বিখ্যাত মামলা। এই মামলাটাতেই একটা পোস্ট মাস্টার অফিসে বসে টাকা গুনছিল এমন কিছু ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। একজন টাকা দাবি করে এবং পোস্টমাস্টার টাকা দিতে অস্বীকার করলে পোস্টমাস্টারের দিকে গুলি ছোড়ে এবং ঘটনাস্থলেই পোস্টমাস্টার মারা যায়। বাকিরা পালিয়ে যেতে পারলেও শুধুমাত্র বরেন্দ্র কুমার যিনি ছিলেন উনি ধরা পড়েন। এই মামলাতে 302 এবং 34 নম্বর সেকশন অভিযুক্ত করা হয়েছিল। বরেন্দ্র কুমার দাবি করেছিল সে গুলি করে নাই, বরং সে বাহিরে বারান্দায় দাঁড়িয়েছিল। পোস্টমাস্টার হত্যার জন্য বরেন্দ্র কুমারকে মৃত্যুদণ্ড প্রদান করেন, যদিও সে গুলি করেন নাই, কারণ গুলি করেছিল অন্যজন।
সে আপিল করলে হাইকোর্ট ডিভিশন আপিল খারিজ করে দেন এবং বিচারিক আদালতের রায়টাই বহাল রাখেন। কারণ কি ছিল, মামলার রায়ের প্রিভি কাউন্সিলে গেলে সেখানে বিচারিক আদালতটাই বহাল রাখে। শেষ পর্যন্ত বরেন্দ্র কুমার মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় এবং তিনি মারা যান। এই বরেন্দ্র কুমারের মামলা প্রত্যেকটি কমন ইন্টেনশন হিসেবে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে ধরা হয়। তিনি ডাইরেক্ট গুলি না করলেও তাদের একটা অভিপ্রায় ছিল তারা ডাকাতি করবে এবং ডাকাতি করার ক্ষেত্রে যিনি গুলি করেছিলেন উনি গুলি না করলেও তাদের একটা কমন ইন্টেনশন ছিল এবং পার্টিসিপেশন ছিল। হয়তো সে দরজার সামনে ছিল কিন্তু তার পার্টিসিপেশন। তাহলে পার্টিসিপেশন, আমি যে কথা বলতে চাচ্ছি, দুই বা ততোধিক ব্যক্তি থাকবে, অপরাধমূলক কাজ একটা অবশ্যই অপরাধমূলক কাজ সংঘটিত হবে, তাদের একটা কমন ইন্টেনশন থাকবে, তারা সবাই একই অভিন্ন উদ্দেশ্য অভিপ্রায় থাকবে, তারা সকলে অংশগ্রহণ করবে এবং সেখানে একটা বেআইনি কাজ হবে, অর্থাৎ কোনো অপরাধ সংগঠন হলে তারা যৌথভাবে লায়াবল হবে। এইটি সেই বিখ্যাত কেস বরেন্দ্র কুমার ভার্সেস কিং এম্পায়ার 1925 সালের মামলা। 34 নম্বর সেকশন আসলে এই কেসটা অবশ্যই দিবেন। এই বরেন্দ্র কুমারকে ফাঁসি দেওয়া হয়েছিল। জি ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, মুফাসসিরুল। জি স্যার, এখানে আপনি সালটা বললেন যে 1925, কিন্তু আমি একটা বই দেখতেছি 24 আর একটা বইয়ে দেখতেছি 23। এখন তো এই মামলাটা শুরু হওয়ার থেকে শুরু করে এক একজন এক এক রকম। হ্যাঁ, আপনার কথা সত্য। এই মামলাটা শুরু হওয়ার সাল থেকে শুরু করে বিভিন্ন জন যখন এটা প্রিভি কাউন্সিলে গেছে তখন এটাকে 25 হিসেবে দিয়েছে। আরেকটা প্রশ্ন যখন স্যার, প্রিভি কাউন্সিলটা কি স্যার? জি, প্রিভি কাউন্সিল হচ্ছে আমাদের যেমন অ্যাপিলেট ডিভিশন না, ওদের তখন এই প্রিভি কাউন্সিল ছিল। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ তো স্যার। যার ফলে এক একজন এক এক রকম ডেট যাবে, তবে আমরা ডেটটা কি অ্যাভয়েড করতে পারি না স্যার? শুধু মামলার ইয়েটা। 2025 সাল যদি আপনার সার্চ দেন 1925 সাল সার্চ দিলে এটা পাওয়া যায়, হুবহু পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। সো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার রায়। এই মামলা থেকেই আমাদের এই 34 নম্বর সেকশন এসেছে। আর একটা হচ্ছে বেআইনি সমাবেশ, ওটাও আপনাদেরকে বললাম। সেক্ষেত্রে 5টা অপরাধ সংগঠন হইতে হয়, যেগুলো একটা সংগঠন হইতে হয় এবং সেটা পার্টিসিপেশন ইজ নট নেসেসারি। পার্টিসিপেশন না হলেও হবে, আপনি শুধু বেআইনি সমাবেশের সদস্য হয়েছেন, সেটা হলেই আপনি সাজা ভোগ করবেন। অর্থাৎ 141 ধারায় বেআইনি সমাবেশের সদস্য সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে 5টি অপরাধ সংগঠিত করার কথা বলা হয়েছে, যেটা আমরা বললাম অপরাধমূলক বল প্রয়োগ করে সরকার বা সরকারকে ভীতি প্রদর্শন করবে, কোন আইন বা আইন প্রয়োগ করতে বাধা প্রদান করবে, অনিষ্ঠা করার চেষ্টা করবে, অপরাধমূলক অনধিকার প্রবেশ করবে, বল প্রয়োগ করে সম্পত্তি অর্জন করার চেষ্টা করবে, বল প্রয়োগ করে এমন কোনো কাজ করতে বাধ্য করা বা কোনো কাজ থেকে বিরত রাখানোর চেষ্টা করবে, তখনই আমরা এটাকে বলা হয় বেআইনি সমাবেশ। আর এই বেআইনি সমাবেশের উদ্দেশ্য পূরণ করবে। বেআইনি সমাবেশের সংগঠিত হলেই তখন 5 বা ততোধিক ব্যক্তি হয় এবং এই যে যদি 41 নম্বর সেকশন তা যদি সাধারণ উদ্দেশ্য নিয়ে ঘটে, তখন সেটাকে আমরা বলবো কমন অবজেক্ট। এই কমন অবজেক্টের 149 নম্বর সেকশনে বর্ণনা করা হয়েছে। এই কমন অবজেক্ট এবং কমন উদ্দেশ্যের কিছু পার্থক্য আলোচনা করে তাহলে আপনার সংজ্ঞা দিতে হবে, যে কথা আমরা বললাম সাধারণ অভিপ্রায় কি আর সাধারণ অভিপ্রায়ের সংজ্ঞা কোথায় দেওয়া আছে আর সাধারণ উদ্দেশ্যের কোথায় সংজ্ঞা দেওয়া আছে। সাধারণ অভিপ্রায়ের সংজ্ঞা দেওয়া আছে 34-এ, সাধারণ উদ্দেশ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে 149 নম্বর সেকশনে। 34-এ সর্বনিম্ন সদস্য সংখ্যা লাগবে 2 জন বা তার ততোধিক হতে পারে। আর 149 নম্বর সেকশনে যেটা আমরা বলছি সাধারণ উদ্দেশ্য, সেখানে সর্বনিম্ন সদস্যই লাগে 5 জন। এই যে
341 নম্বর সেকশন থেকে আমরা পাই কমন অবজেক্ট হতে হলে আপনাকে অবশ্যই বিআইডি সমাবেশের সদস্য হতে হয়, কিন্তু কমন ইন্টেনশন হতে হলে কোনো রকম বিআইডি সমাবেশের সদস্য হতে হয় না। এবং 34 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যৌথভাবে দায়ী করার মূল ভিত্তি হচ্ছে অপরাধ সংগঠনের অভিপ্রায় নিয়ে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। অর্থাৎ যে ক্ষেত্রে শারীরিক উপস্থিত ব্যক্তি অংশগ্রহণ করা যায় না, সেক্ষেত্রে অবশ্যই উনি উপস্থিত করবেন। আর 149 নম্বর সেকশনে অপরাধ সংগঠনের পার্টিসিপেশন নট নেসেসারি, অপরাধের উদ্দেশ্যে বিআইডি সমাবেশের সদস্য হলেই হবে। এই হলো পার্থক্য নিয়ে প্রশ্ন করে, তাহলে আপনাকে সংজ্ঞাটা মুখস্থ করতে হচ্ছে, পার্থক্যটা মুখস্থ করতে হচ্ছে। বিভিন্ন রকম প্রবলেমেটিক প্রশ্ন এখান থেকে হওয়ার সুযোগ রয়েছে। আমাদের একেবারে বিখ্যাত মামলা একটা, সেই বিখ্যাত মামলা শেখ মুজিবুর রহমানের যে হত্যার মামলাটা আপনারা নিশ্চয়ই জানেন। কতদিন পরে শেখ হাসিনা বিচার করলো জানি, ঠিক আছে, এটা নিয়ে বিতর্কিত আছে, থাকতেই পারে, যে যেভাবে বলে সেইভাবে, যেহেতু আইনে একটা রায় হয়েছিল। ওই মামলাতে ওই মামলার নাম ছিল মেজর বজলুল হুদা বনাম রাষ্ট্র, 62 নম্বর ডিএলআর এর 1 নম্বর কেজি ছিল। ওই মামলাতে একজন আসামি ছিল সুলতান শাহরিয়ার, যিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না। এই সুলতান শাহরিয়ার যেহেতু উপস্থিত ছিলেন না, 34 নম্বর সেকশনে তাদের প্রথম কথা হচ্ছে, যখন এই মামলাটা 302 এবং 34 নম্বর সেকশনে আলোচনা করা হলো, দায়ের করা হলো, তখন সুলতান শাহরিয়ার চ্যালেঞ্জ করেছিল যে আমি তো আসলে ঘটনার সময় উপস্থিত ছিলাম না, আমি ওই সময় রেডিও সেন্টারে উপস্থিত ছিলাম। সুতরাং যেহেতু কোনো প্রকার প্রকাশ্য কার্য, যেটাকে বলা হয় পার্টিসিপেশন, আমি যেহেতু হত্যায় ডাইরেক্ট অংশগ্রহণ করি নাই, সুতরাং 34 নম্বর সেকশন কোনোভাবেই আমার করতে পারে না। দণ্ডিত আসামির পক্ষে আরো দাবি করা হয় যে 34 নম্বর সেকশনে যেহেতু অভিন্ন বিভাগ প্রয়োগ করে যৌথভাবে দায়ী হয় এবং পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তাকে অংশগ্রহণ করতে হয়, সেই জন্য আমি দায়ী নয়। এটা ছিল সুলতান শাহরিয়ার সাহেবের বক্তব্য। কিন্তু এই মামলাতে ক্যাপিটাল ডিভিশন বলে, যদি আপনার অভিন্ন অভিপ্রায় থাকে এবং আপনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংগঠিত হয়, সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন অংশগ্রহণ করলে সেটা ওই কাজ করেছে বলে গণ্য হবে। যেই ঘটনাটা ঘটেছিল বরেন্দ্র কুমার ভার্সেস ইম্পেরার, ডাইরেক্ট কিন্তু বরেন্দ্র কুমার গুলি করেন নাই, উনি বাইরে দাঁড়িয়েছিল, গেটের ওই পাশে দাঁড়িয়েছিল। প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ না করলেও যদি পূর্ব পরিকল্পনা থাকে এবং সেখানে অপরাধ সংঘটিত হয়, সেটাকেও প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে বলেই গণ্য করা হবে। ঘটনাস্থলে অপরাধী অংশগ্রহণ অপরিহার্য নয়, মানে যে কথা বলছি সরাসরি সুই গলায় চালানো নয়, আপনি বাহিরে এক জায়গায় পাহারা দিচ্ছেন, সেটাও অংশগ্রহণ হিসেবেই গণ্য করা হবে। দ্যাটস ওয়াই এই সুলতান শাহরিয়ারকেও ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, সেটা তর্কিত বিতর্কিত যেটাই হোক, অ্যাপিলেট ডিভিশনের রায় নিম্ন আদালত মানতে বাধ্য এবং এই অপরাধটা
প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক যদি আপনি পূর্ব পরিকল্পনা থাকা অংশগ্রহণ করেন, সেই ঘটনার সম্পর্কে 34 নম্বর সেকশনে ওই যে বিখ্যাত মামলা বরেন্দ্র কুমার ঘোষ বনাম এম্পায়ার 1925 সালের যে টিভি কাউন্সিল থেকে হয়েছিল, সেটাকে বলেছিল যে যেহেতু ওই পোস্টমাস্টারকে ডিরেক্ট বরেন্দ্র কুমার গুলি করেন নাই, উনি গেটের কাছে ছিলেন, উনি প্রত্যক্ষ অংশগ্রহণ করেন নাই, তারপরে তিনি সাজা ভোগ করেছিলেন। দ্যাটস ওয়াই তিনি অপরাধ সংগঠন করেছেন বলে গণ্য হবেন। এরকম আমাদের যত করবেন তত বিভিন্ন রকম মামলাতে আপনাকে নিয়ে যাবেন। আর একটা প্রশ্ন এসেছিল 2003 সালে, আপনারা জানেন রশিদকে খুন করা হয়েছিল, তদন্তকালে প্রকাশ করা যে হত্যা সংগঠনের জন্য তারা 3 ভাই কলিম, রহিম ও সাগর ষড়যন্ত্র করেছিল। গভীর রাত্রে কলিম শুধু রশিদের খুনের ঘরে প্রবেশ করে এবং তার 2 ভাই দরজায় পাহারা দেয়। কলিম চুলের আঘাতে রশিদকে হত্যা করে। এই ক্ষেত্রে অন্যান্য আসামিদের অবস্থান কি আইনের ধারায় ব্যাখ্যা করে। এই ঘটনা ওই একই, যেহেতু মামলাটা 302 এবং 34 নম্বর সেকশনে করা হয়েছিল, রশিদকে হত্যার জন্য কলিম, রহিম ও সাগর পূর্বেই সাধারণ অভিপ্রায় নিয়ে অর্থাৎ একই উদ্দেশ্য পূরণকল্পে পূর্বে পরিকল্পনা এবং আলোচনায় ছিল। অর্থাৎ সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা রশিদকে হত্যা করবে বলে সাধারণ অভিপ্রায় নিয়ে একই সাথে তারা ঘটনাস্থলে গিয়েছিল। কেউ প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করেছে, কেউ পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছে। তারা প্রত্যেকেই জয়েন্টলি লায়াবল হবে। এটাকেই বলা হয় জয়েন্টলি লায়াবল। প্রশ্ন এখান থেকেও আসে। আর একটা প্রশ্ন এসেছিল, একজন ব্যক্তি জমি হইতে কামালকে বেদখল করার জন্য আনসার আদি সহ অন্য 6 জন সঙ্গে লইয়া বিভিন্ন অস্ত্র শস্ত্র কামালকে আক্রমণ করে। আক্রমণকারী তাদের মধ্যে একজন কামালের বুকে ফলা আঘাত করে। আনসার এবং অন্যান্য আসামির অবস্থা কি? এরকম প্রশ্ন এখানে আনসারের কথা বলেছে। ওখানে রশিদ, জব্বার, কালাম যত প্রকারের আছে আসতে পারে। তাহলে এই সেকশনে আমাদের দণ্ডবিধি 149 নাম্বার সেকশনে সাধারণ উদ্দেশ্য নীতি প্রয়োগ করতে হবে। কেন? প্রথম কথা হচ্ছে নাম্বার 1, সদস্য সংখ্যা 5 জনের বেশি। একটা কথা হলো সাধারণ অভিপ্রায় তো 2 বা ততোধিক, ওখানে তো 5 জনের বেশি হতে পারে, তাহলে দুটোই কমন। আমি মনে করলাম ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নে, এক খণ্ড জমি কামালকে বেদখল করার জন্য গিয়েছিলেন কোন ব্যক্তিকে যদি কোন অপরাধ বল প্রয়োগ করে বা বল প্রয়োগের ভান করে সম্পত্তি অর্জন করা যায়, তাহলে সেটা বেআইনি সমাবেশের ওই 41 নাম্বার সেকশনে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। দ্যাটস ওয়াই এখানে বেআইনি ভাবে জমি দখল করতে গিয়েছিল। দ্যাটস ওয়াই এটা 49 নাম্বার সেকশনে আপনি প্রাথমিকভাবে আইডেন্টিফাই করলেন। 149 নাম্বার সেকশনের সাথে 141 ওতপ্রোতভাবে জড়িত। সেই 141 নাম্বার সেকশনের ঘতে যদি দেখেন কোন অপরাধমূলক বল প্রয়োগ বা প্রয়োগের ভান করে কোন সম্পত্তি অর্জন করা বা কোন ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা, যেহেতু সম্পত্তি তাকে থেকে বেদখল করা হয়েছে, সুতরাং 141 এর ঘতে কমন পড়ে গেছে। সুতরাং প্রথম কথা হচ্ছে আপনি 149 নাম্বার সেকশনে আছেন। সাধারণ উদ্দেশ্য নীতি প্রয়োগ করে আনসার এবং তার সহযোগীদের নিয়ে কোথায় গেলেন? কামালকে আক্রমণ করলেন। তার সহযোগী সবাই জানতেন এটা একটা বেআইনি সমাবেশ হয়েছে এবং সামন কেউ কামালের বুকে ফালা দ্বারা আঘাত করলেন, কিন্তু অন্যরা সদস্যরা অবগত না থেকে থাকুক কামালের বুকে যেহেতু ফালা দিয়ে আঘাত করা হয়েছে, আনসারের নিজস্ব দায় 149 নাম্বার সেকশন সহ অন্যদের উপরে বাড়াবে। অর্থাৎ অন্যান্য সংযুক্ত ক্ষেত্রে
দেখেন আর একটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ, এক একটা বইয়ে এক এক রকম পাবেন। দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে এই জায়গায়, যদি আপনি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। দেখেন বিভিন্ন অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে কামালকে আক্রমণ করেন, তার মানে প্রত্যেকজনের কি ছিল? অস্ত্র শস্ত্র ছিল। ছিল, সবাই অস্ত্র শস্ত্র ছিল। যেহেতু সবাই অস্ত্র শস্ত্র সহ নিয়ে যুক্ত হয়েছিল, সেই ক্ষেত্রে সবাইকে 149 নম্বর সেকশনে দায়ী করতে পারবেন যদি ঘটনাটাকে এইভাবে আপনি ব্যাখ্যা করেন। ঠিক একই ধরনের উদাহরণ 2007 সালে দেখেন, সেখানে কি হয়েছিল? প্রশ্ন আপনার অনেক বইতে বলতে পারে যে অন্য অন্য জন, যেমন কামালের বুকে যে সালা আঘাত করেছিল, আনসার নিজস্ব দায়ী, কারণ অন্যরা যারা ছিল 150-এর কামালের সাথে এই যে অপরাধটা সংঘটিত হবে তারা কেউই জানতো না। দ্যাটস ওয়াই তারা 149 নাম্বার সেকশনে দায়ী হবে না, একটা অনেক বইতে লেখা আছে। আবার আমি বলছি দায়ী হবে। যদি সেম ঘটনা একটা বলি আপনাকে, দেখেন ক, খ, ঘ এবং ইউ মারাত্মক অস্ত্র সহ চ এর বাসায় প্রবেশ করে। ক, খ এবং চ এর হাতে চাপিয়ে ধরে এবং গ ধারালো অস্ত্র দিয়ে চকে আঘাত করে। চ ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। কিন্তু ওই মামলা তিনি কিভাবে অভিযুক্ত করবেন? কারণ সে কিন্তু মারাত্মক অস্ত্র শস্ত্র ছিল, কিন্তু তার হাতে মারাত্মক অস্ত্র শস্ত্র ছিল। যেহেতু বেআইনি সমাবেশের সদস্য হিসেবে কিন্তু বেআইনি সমাবেশের সদস্য, এবং এই সদস্য হিসেবে তিনি নিজেকে দায় এড়াতে পারেন না, কারণ উনি সরাসরি ডিরেক্ট চেপে না ধরলেও ওই বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য পূরণ করতে উনি উপস্থিত ছিলেন। যেহেতু তার অস্ত্র সহ চয়ের বাসায় প্রবেশ করেছেন এবং হত্যা করতে পারে সে বিষয়টা তিনি অবগত ছিলেন। যদি আপনি একবার শব্দটা লিখে দিতে পারেন যে অবগত ছিলেন, আমাদের আগের উদাহরণে অবগত ছিলেন কিনা সেইটা যদি আপনি না লেখেন যে অন্যরা অবগত ছিল না, যে ডিরেক্ট সে যে হত্যা করবে সেটা কেউ অবগত ছিল না, শুধুমাত্র যদি শব্দটা লেখেন অবগত ছিল না অন্যরা, তাহলে আপনি 149 নাম্বার সেকশন তাদেরকে যুক্ত না করলেও পারবেন। বাট যখনই আপনি বলবেন সকলে, যেহেতু আগের উদাহরণটাতে কিন্তু সবাই বিভিন্ন রকম অস্ত্র সজ্জিত ছিল, যেহেতু অস্ত্র সজ্জিত ছিল, সুতরাং তাদের অবশ্যই পূর্বে থেকেই অবগত ছিল বলে গণ্য হবে এবং বেআইনি সমাবেশের সদস্য হিসেবে হত্যার জন্য অন্যান্য সদস্যের জন্য 149 নম্বর সাধারণ নীতির আলোকে দায়ী হবে এবং তিনি সরাসরি যদিও হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন নাই, কিন্তু তিনি জানেন এবং বেআইনি সমাবেশের সদস্য হয়েছেন। এই প্রশ্নটা যখনই আপনি বলবেন অন্যান্য সদস্যগণ এইটার ব্যাপারে, এই যে হত্যা করবে এইটার ব্যাপারে অবগত ছিল না, তখন আপনি 149 থেকে তাদেরকে দায়ী নাও করতে পারেন। বাট যখনই আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে সবাই পূর্বে থেকেই অবগত ছিল, তখন আপনি কিন্তু 149-এর দায় থেকে রেহাই করতে পারবেন। এই ধরনের প্রশ্নে আপনি যদি দুইভাবেই দেখেন, দুইভাবেই উত্তর সঠিক, কিন্তু আপনার যুক্তির উপরে ডিপেন্ড করবে যে আপনার উত্তরটা সঠিক নাকি ব্যাঠিক। যে কথা বললাম, যেহেতু তারা মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করেছিল, যদিও তারা ডিরেক্ট একজন খুনের সাথে জড়িত ছিল না, তারপরেও তার পূর্ব পরিকল্পনা ছিল, ঘটনার সম্পর্কে তার জানা ছিল, অর্থাৎ বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্যই ছিল হচ্ছে চকে হত্যা করার জন্য। সবাই 149 নাম্বার সেকশনে লায়াবল হবে। আর যদি এই কথা বলতেন যে চ শুধু
যদি আমরা ধরে নিতাম যে ইও এখানে কিছুই জানে না, তার হাতে শুধু ছিল মারাত্মক অস্ত্রশস্ত্রের মধ্যে তার হাতে ছিল একটা রড, পূর্বে পরিকল্পনা ছিল না, আপনি যদি ঘটনাটাকে এইভাবে দেন তাহলে তাকে 150 থেকে, এটা আপনার আর্গুমেন্ট, এবং আর্গুমেন্ট আপনি যেভাবে করবেন মার্ক আপনাকে সেভাবেই দেওয়া হবে। বই অনুযায়ী যে আপনি করবেন সেটা না, আপনি কথাটা কিভাবে নিয়ে যাচ্ছেন সেটি হল মূল ব্যাপার। এই জায়গা থেকে মারাত্মক মারাত্মক প্রশ্ন হয়, বেআইনি সমাবেশের সদস্যের সংখ্যা কতজন, কিভাবে লাগে, একই প্রশ্ন যেমন উত্তর, ঠিক একইভাবে বেআইনি সমাবেশের সাক্ষী কত, বেআইনি সমাবেশের সদস্য 6 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড উভয় দণ্ড দণ্ডিত হতে পারে। 143 নম্বর সেকশন, মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে যদি বেআইনি সমাবেশের সদস্য হয় তাহলে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড হয়। 144 নম্বর সেকশন, কোন বেআইনি সমাবেশে ভঙ্গ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও যদি উনি যোগদান করেন তাও আবার 2 বছর সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। 145 নম্বর সেকশন। সো বেআইনি সমাবেশ, কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট সেকশন, একেবারে খুব ইম্পর্টেন্ট সেকশন। এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে এবং এখান থেকে বিভিন্ন যে কথা বললাম বিভিন্ন রকম প্রবলেমেটিক প্রশ্ন করতে পারে। জি সুলতানা আপা। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার তাহলে এই যে 34টা আমরা কখন অ্যাপ্লাই করব আর এই 149টা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছি? আমি সেই বিষয়টাকে একেবারে স্পষ্ট করে আগে বললাম, যখনই 149 নাম্বার অ্যাপ্লাই করবেন দুটাতেই সদস্য সংখ্যা ধরেন 34-এ একটা পার্থক্য বুঝবেন 2 থেকে আনলিমিট। এখন সদস্য সংখ্যা যদি 7 জনও হয় তাও কিন্তু 34 নাম্বার সেকশন অ্যাপ্লাই হতে পারে। সদস্য সংখ্যা যদি 15 জনও হয় আপনি 34 নাম্বার সেকশন হইতে পারে। স্যার আমরা তো জানি যে স্যার 34 ধারায় তো স্যার 2 বা ততোধিক, কিন্তু 5 জনের অধিক বেআইনি সমাবেশ হবে এবং 149 অ্যাপ্লাই হবে। না না, এই এতদিন এটা জানতেন? জি স্যার, এটা তো জানতাম 5 জনের অধিক সমাবেশ হবে। তাহলে তো আমি সাবিক সেন্সে যদি আপনি বলেন এটা একটা মনে রাখার উপায় যে 6 জনের অধিক হইলে আমরা কমন ইন্টেনশন হিসেবে নিচ্ছি, এটা আপনি স্বাভাবিকভাবে মনে রাখতে পারেন। কিন্তু শব্দটা বলা আছে 34 নাম্বার সেকশনে 2 বা ততোধিক। ততোধিক বলতে আমরা কি বুঝি? আপনারা একটা জায়গায় মিলিয়ে ফেলতেছেন, কোন জায়গায় জানেন? দস্যুতা এবং ডাকাতি কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের মধ্যে একটু মিশে যাচ্ছে। দস্যুতায় সদস্যের সংখ্যা লিমিট আছে, একজনও দস্যুতা হয়। আর ডাকাতি হতে হলে কতজন লাগে? 5 জন স্যার। 5-এর অধিক স্যার, 5-এর অধিক লাগে। আমাদের কমন অবজেক্ট হলেও 5-এর অধিক লাগে, কথাটা সত্য। কিন্তু কমন ইন্টেনশনে কি বলেছে যে 2 বা 4 জনের মধ্যে থাকবে, এই কথা কি বলেছে কোথাও? না স্যার, এই কথা না স্যার, বলেছে 2 বা ততোধিক, তাই না? যে কথা আমি বলছি যে ধরেন 50 জন ব্যক্তিও 302 এবং 34 নাম্বার সেকশনে যুক্ত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে 34 নাম্বার সেকশনে যে বিষয়টা 34 এবং 149 এর যে পার্থক্য, 149 নাম্বার সেকশন হইতে স্পেসিফিকলি ওই 5টা কারণে কিন্তু অপরাধটা সংগঠন করবে। কোন 5টা কারণ? অর্থাৎ 141 নাম্বার সেকশনে যে বেআইনি সমাবেশ হওয়ার জন্য যেই সমস্ত অপরাধ করে, যেমন বল প্রয়োগ করে সরকার বা সরকারি বা কর্মকর্তাকে আইনগত ভাবে ভয় দেখানো হয়,
বা আইন বা আইনগত ব্যবস্থা গ্রহণের বাধা প্রদান করে, কারো ঘরে অনিষ্ঠ প্রবেশ করে এবং বল প্রয়োগ করে সম্পত্তি দখল করে, কোন কাজ করতে বাধ্য করে, এই কাজটা যখনই হবে তখনই আপনি বেআইনি সমাবেশ বলবেন। আর বেআইনি সমাবেশের সদস্য হলেই তখন আপনি 49 নাম্বার সেকশন, তার মানে 20 জন সদস্য সংখ্যা হলেই 34 নাম্বার সেকশন এরকমও যেমন না, আবার 20 জন সদস্য সংখ্যা হলেও 34 নাম্বার হবে না এরকম কিন্তু। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? স্যার তাহলে কি মেইন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যদি বেআইনি সমাবেশের ক্ষেত্রে হয়, ওই 5টা ক্ষেত্রে হয়, তখনই আমরা 34/9 149 আনবো। এক্স্যাক্টলি। আর যখন হচ্ছে স্যার আমরা হচ্ছে যে খুন, জখম, ছিনতাই এগুলাতে যখন যাব তখন হচ্ছে 34 এই আনবো। 5টা ব্যতীত যত রকম আছে সবগুলোতে আপনি আচ্ছা 34। এবার মাথায় ঢুকছে স্যার আপনি যে জি বলেন। স্যার আপনি যে উদাহরণটা দিলেন স্যার, ক খ ক খ গ ঘ উম 5জন ব্যক্তি যে ফলানিয়া মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আছে, ধরেন ওই যে একজন কাকে যে মারলো স্যার বেআইনি সমাবেশে, আমার প্রশ্নটা হইলো ধরেন ক মারলো, ক সে ওই ওই ধারালো অস্ত্র দিয়া ধরেন টকে মারলো, মানে ওই আরেকজন ব্যক্তিকে মারলো, 5জনের স্যার অস্ত্র শস্ত্র নিয়ে গেছে, যে মারলো সে 302-এ দণ্ডিত ধরেন হলো, সে মারলো, আর এই যে 4জন সাথে ছিল অস্ত্র শস্ত্র সবারই হাতে ছিল, তাদেরকে তারা মনে করছে যে তারা তো মারার উদ্দেশ্যে ওকে যায় নাই, কিন্তু ওই 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 একাই যে মারলো, সেক্ষেত্রে কি যে মারলো ওই যে ইয়া দিয়ে মারাত্মক অস্ত্র দিয়ে খুন করলো সে কি 302-এ দণ্ডিত হবে, আর বাকিগুলা কি এই যে 144-এ হবে স্যার মারাত্মক অস্ত্র শস্ত্র জি দিয়ে বেআইনি সমাবেশে যোগদান করলো, নাম্বার সেকশন অনুযায়ী মানে দণ্ডিত হবে না। ইন্টেনশন ছিল না তাদের। জি জি স্যার। সেই ক্ষেত্রে 149 নাম্বার সেকশন অনুযায়ী তাদের হবে না, কারণ ওই যে ইন্টেনশন নাই, তারা জানতো না যে খুন করবে। এই কথাটাই তো কিছুক্ষণ আগে বুঝলাম যে আপনি যখনই তাদের পূর্ব পরিকল্পনা থাকবেই, দেখছেন যে তাদের পূর্ব পরিকল্পনা আছে, অন্য সদস্যগুলো অবগত ছিল যে তারা এই ঘটনা ঘটাবে, যখনই দেখবেন যে অবগত ছিল তখনই আপনি 149 নাম্বার সেকশন যুক্ত করে দিবেন। আর যখনই এই ঘটনা সম্পর্কে তাকে খুন করা হবে এই বিষয়টা সম্পর্কে অবগত না, অনলি শুধু বেআইনি সমাবেশ হয়ে সদস্য হয়েছে, তখন তাকে খুনের সাথে 149 যুক্ত করা যাবে না। ওই একটা শব্দ দিয়েই আপনি প্রশ্নে কিন্তু যে কথা আপনি যেই প্রশ্নের কথা বলেছেন সেই প্রশ্নে কিন্তু কোথাও বলে নাই যে আপনাকে কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই ওখানে ওই কাজটা করেছে, আপনাকে কখনোই বলে নাই যে তাদের পূর্ব থেকেই ওই ব্যাপারটা অবগত ছিল কিনা। আপনি যদি অ্যান্সার পূর্ব থেকেই তার অবগত ছিল এই কথাটা যুক্ত করে দেন তাহলে আপনি 149 যুক্ত করবেন। আর যদি দেখেন যে না আমি প্রশ্নটার উত্তর দেব পূর্ব থেকে তারা অবগত ছিল না, তারা শুধু বেআইনি সমাবেশের সদস্য হয়েছে, তাহলে আমি 149 নাম্বার সেকশন সহ 302 নাম্বার সেকশন যুক্ত করব না। ক্লিয়ার? বুঝতে পারছি না, তাহলে ওই 5জনে তাহলে 302-এর শাস্তি হবে স্যার যদি অবগত থাকে 5জনে, মাসে একজন সেক্ষেত্রে, তাই না স্যার? জি আচ্ছা স্যার বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে। আমি মনে করছি যে মারলো একজন কিন্তু 4জন তার মারলো না, সেক্ষেত্রে কি ওই 5জনে 302 হবে কিনা, যেহেতু অবগত ছিল সবারই হাতে অস্ত্র ছিল, সে মানে দুইটা প্রশ্নের চার্জ ঘটনা। দুইটা উদাহরণ আমি দিয়েছি, দুইটা প্রশ্নের এক একটা এক এক ভাবে আমি উত্তর দিয়েছি, কখনো অবগত হয়েছে কখনো অবগত হয় না। স্যার তাহলে এই ক্ষেত্রে কি শুধুমাত্র ব্যতিক্রম শুধু ডাকাতির ক্ষেত্রে স্যার? ডাকাতি কোন ব্যতীত? হ্যাঁ এক্স্যাক্টলি ডাকাতির ক্ষেত্রে ডাকাতি দলের সদস্য হলেই হইল, মানে ওখানে একজন যদি খুন করে সবাই দায়ী হবে, সবাই তো ডাকাতি দলের সদস্য হইলেই হইল। জি স্যার। হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এটা ব্যতিক্রম বলতেই পারে যে ওটা ডাকাতি দলের সদস্য হয়ে গেলে ওটা তো আর খুনের শাস্তি না, তখন ডাকাতি সহ খুনের শাস্তি না।
আর আমরা স্যার, স্যার তাহলে 149-এ যে বলা আছে যে পূর্ব আপনার হচ্ছে যে পরিকল্পনা বাস্তবায়িত হতেই হবে, ব্যাপারটা এমন না। আবার বলছে যে পূর্ব পরিকল্পনার কোনো দরকার নেই। আবার বলা আছে যে অবশ্যই সশরীরে উপস্থিত হতে হবে না। আপনি পূর্ব পরিকল্পনা বলতে কোনটাতে? স্যার 149 ওই কথাই তো আমি বলছি যে আপনার পূর্ব পরিকল্পনা বলতে আপনি ওই বিষয়টাকে, আপনি যখন বেআইনি সমাবেশের সদস্য হচ্ছেন, বেআইনি সমাবেশের উদ্দেশ্যটা কি, ওই সময়ের মধ্যে পূর্ব পরিকল্পনা, আপনার থেকে 10-20 দিন আগে থেকে পূর্ব পরিকল্পনা করার প্রয়োজন নাই। বেআইনি সমাবেশের সদস্য, বেআইনি সমাবেশটা কিভাবে হয়? হঠাৎ করে ছাত্ররা একসাথে যুক্ত হয়েছে, এই যে রিসেন্টলি যে ঘটনা ঘটতেছে, এগুলো তো বেআইনি সমাবেশ। বুঝছি স্যার, বুঝছি। এরা কি পূর্ব পরিকল্পনা নিয়ে করতেছে? যদি পূর্ব পরিকল্পনা নিয়ে করে তাহলে তখন তো আর বেআইনি সমাবেশ থাকবে না, তখন তো পূর্ব পরিকল্পনা হত্যার জন্য চলবে, ওই 34 নাম্বার সেকশনে চলে যাবে তখন। স্যার এমন ভাবে মাথায় ঢুকছে স্যার, আর এই 34 আর 149 স্যার আর ভুল হবে না। জি সালাউদ্দিন ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু যোগ করতে চাইছিলাম স্যার। বলেন এটা বলেন। হচ্ছে স্যার 149-এ স্যার আমাদের একজন টিচার স্যার মানে উদাহরণ দিয়েছিলেন যে মনে করেন স্যার আমরা ঢাকায় আপনার মনে করেন বনানী মোড়ে আমরা মানে 4 জন স্যার একসাথে চা খাচ্ছিলেন। তো এখানে মানে টঙের দোকানে চা খাচ্ছিলেন, তো ওখানে 4 জন ছিল। তো হঠাৎ করে স্যার আমি আসলাম, আমি আসি দেখলাম যে কি মানে ওরা চা খাচ্ছে, তখন আমি ওদের সাথে চা খাচ্ছি মানে চায়ে অংশগ্রহণ করলাম। কিন্তু হঠাৎ করে দেখলাম যে কি ওরা 4 জনে কি করছে, মানে ওই যে চা বিক্রি করতেছে মানে তাকে মারলো। তো স্যার এখানে অথচ স্যার ওরা যে 4 জনে কি জন্য মারতেছে স্যার এটা আমি জানি না। তো ওখানে স্যার উদাহরণ বলতে যে কি ওখানে আমি সহ মানে কি আপনার ওখানে মানে অন্তর্ভুক্ত হয়ে গেলাম, অপরাধী হয়ে গেলাম। স্যার এটা কি সঠিক ছিল স্যার উদাহরণটা? এটা বেআইনি সমাবেশের সদস্য আপনি হইলেন, কিন্তু কিসের উদ্দেশ্যে মারতেছে? আসলে মেরে ফেলার উদ্দেশ্যে মারতেছে? আমরা বলতেছি 302 ধারার উদাহরণ, বারবার কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। স্যার ওখানে স্যার বলছিল যে কি মানে চায়ে মানে কি দিছে আপনার ওই মানে লেবু বেশি দিছে এই জন্য। এখন স্যার ওরা যে লেবু বেশি দিছে মারতেছে ওটা আমি জানি না স্যার, আমাকে শুধু স্যার ওখানে অ্যাড করে ফেললো। এখন যে ঘটনাটা ধরেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমরা বলছি কিন্তু ভিন্ন ভিন্ন দুটো শব্দ। নাম্বার কি, আমরা বলছি আমরা একটার সাথে একটা মিলে করতেছি। আমরা হচ্ছে বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশ কিন্তু একটা অপরাধ, বুঝছেন? বেআইনি সমাবেশও কিন্তু একটা অপরাধ। কিছুক্ষণ আগেই বললাম বেআইনি সমাবেশের সদস্য হলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড। কিন্তু এই বেআইনি সমাবেশ হয়ে যদি তাদের কমন অবজেক্ট থাকে, তাহলে যেই অপরাধটা সংঘটিত হবে সেই অপরাধের জন্য সবাই লায়াবল হবে। দুই অপরাধ, বেআইনি সমাবেশের সদস্য হওয়া একটা অপরাধ, আর বেআইনি সমাবেশের সদস্য হয়ে যদি মারাত্মক অস্ত্র নিয়ে যদি আপনি জ্ঞাতসারে কোনো অপরাধ সংগঠন করেন, তাহলে যেই অপরাধটা যদি খুন করেন তাহলে খুন হবে। আর সেই বেআইনি সমাবেশের সদস্য যেই 4টা-5টা বিষয় থাকে, যেমন অন্যের ঘরে প্রবেশ করবেন আপনি, আইন বা আইনগত বাধা প্রয়োগ করবেন, এই ঘটনাগুলো যদি আপনি জানেন এবং সেই ঘটনাগুলো যদি আপনি জেনে শুনে অংশগ্রহণ করেন, তাহলে 149 নাম্বারে যেই শাস্তি, যেই অপরাধটা সংঘটিত হবে সেইটার শাস্তি পাবেন। আর আপনি যে কথা বলছেন চায়ের দোকানে সে সমাবেশে হয়েছে, সেও একটা থাপ্পড় মারছে বা মারে নাই, ধরে রাখছে চালাকি, হ্যাঁ, কিন্তু আমি কোনো কিছু জানি না, সে কিন্তু বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা হয়ে গেছে। এই বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা এবং 149 নাম্বার সেকশনের দুইটা শাস্তি কিন্তু দুইটা, ভাইয়া। ক্লিয়ার মেসেজ? স্যার ওইটা আমি এখনো ক্লিয়ার না স্যার। উনি ওনার মানে পার্টিকুলার ইয়ার সাথে স্যার উদাহরণটার সাথে আপনার সাথে স্যার ওটা মিলতেছে না। আচ্ছা, হয়তো স্যার আপনারটা ঠিক আছে। না না, ঠিক না, ঠিক কিছু নাই, আমরা একটু আবার অন্য সময় বুঝতে পারবো।
আবার যখন করবেন, যখন অন্যান্য উদাহরণগুলো দেখবেন তখন কিন্তু হয়তো স্যার আবার এখানে আরেকটা বিষয় দেখলাম স্যার 149 স্যার মানে মানে সমাবেশে আপনার উপস্থিত হওয়ার স্যার দরকার নাই এরকম কিছু আছে স্যার? বেআইনি সমাবেশের মানে যদি মনে করেন যে কি আমাকে মনে করেন স্যার কেন্দ্র থেকে মেসেজ দিলে যে কি আপনি এই প্রোগ্রামটা করেন, কিন্তু স্যার উনি তো আমাকে করতে বলছে কিন্তু উপস্থিত তো ছিলেন না, কিন্তু উনি তো ওখানে স্যার মানে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, আসামি হয়ে যাচ্ছেন, অপরাধী হয়ে যাচ্ছেন। বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা, বেআইনি সমাবেশের উপস্থিত পার্টিসিপেশন থাকার দরকার আছে স্যার। না থাকলেও বেআইনি সমাবেশের যে কথা আমরা বলছি যে দুইটা ঘটনা ঘটতেছে, আমরা 149 এবং 141টাকে এক করে ফেলতেছি। স্যার 149 স্যার মানে কি মোবাইলে যদি কেউ নির্দেশনা দেয় স্যার উনি কি ওখানে অন্তর্ভুক্ত থাকবে? জানেন 149 হচ্ছে বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা তো এক ধরনের শাস্তি, আর 149 এক ধরনের শাস্তি। 149 শব্দটা শুধুমাত্র ব্যবহার করে মার্ডার কেসগুলোতে, অর্থাৎ সবাই এখানে লায়াবল হয়। স্যার 149 কি স্যার উপস্থিতি স্যার প্রয়োজন আছে কিনা? পার্টিসিপেট ইজ নট নেসেসারি। যে এই যে আপনি বেআইনি সমাবেশের সদস্য হয়েছেন কিন্তু একজন খুন করলো, আপনি চাহা দেখতেছেন, উপস্থিত বলতে আমরা কি বুঝাচ্ছি? মানে ডিরেক্ট আপনার হত্যার সাথে জড়িত না থাকলেও হবে। স্যার বুঝছি স্যার এখন। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। আপনি ডিরেক্ট, আপনি যে কথা বললেন একজনটা মারতেছে, আপনি চাহা দেখতেছেন, স্যার মূলত ওদের মধ্যে কি জন্য মারামারি হচ্ছে স্যার এটা আমি জানি না, কিন্তু ওদের সাথে আমিও সাহায্য ওখানে ওই লোকগুলোর মধ্যে আপনার সদস্য কি আছেন, বেআইনি সমাবেশের সদস্য ঠিক আছেন, কিন্তু ডাইরেক্ট আপনার অংশগ্রহণ করেন নাই, আপনিও কি ঘুষি শুরু করেন নাই, এইটাকে বলতেছে পার্টিসিপেশন। সাধারণ ভাইকে উদাহরণটা দিল স্যার, এটা তো বেআইনি সমাবেশটা হচ্ছেই না। চা লাগে মারলে কি স্যার এটা বেআইনি সমাবেশ হবে? ওই ওই যে কয়েকটা আছে, যে পাঁচটা আছে সেই পাঁচটার মধ্যে তো নাই স্যার। আচ্ছা যাই হোক, এখন এই প্রশ্নগুলোতে যত আমরা এক্সারসাইজ করবো, যত আমরা এক্সারসাইজের দিকে যাব, তত বেশি আপনি মানে যে কথা আমি বারবার বলতেছি সেটা হচ্ছে এই দুইটা সেকশন গুলো কি করে, এই দুইটা সেকশন, এই যে 34 নাম্বার সেকশন দেখেন, যদি অন সেন্সে বলেন 34 নাম্বার সেকশনেও কিন্তু ওই যে যেই ব্যক্তির কথা আমরা বলছি, যে বিখ্যাত মামলার কথা বলছি, সেখানে কি সে অংশগ্রহণ করলো? বরেন্দ্র কুমার, সে কিন্তু দরজার সামনে দাঁড়ায় আছে। আসলে কি ওই অর্থে যদি আপনি বলেন যে পার্টিসিপেশন, সেও তো গলা থেকে ধরে নাই, পা ধরে নাই, তাহলে সে কিভাবে অপরাধ? এটাকে বলা হয় পরোক্ষভাবে যুক্ত হওয়া, যে কথা আমরা উদাহরণ করলাম। যাই হোক, এই প্রশ্নতে আপনি যখনই আমাদের জগবন্ধু তার যে কথা বললো, আপনি যখনই আপনার প্রশ্নের উত্তরটাকে আপনি নিয়ে যাবেন যে সদস্যগণ অবগতি আছে যে যেই অপরাধটা সংঘটিত হয়েছে, খুন হোক, ধর্ষণ হোক, কাউকে মেরে ফেলা হোক, যেই অপরাধটা সংঘটিত হয়ে গেছে সেখানে যদি অবগত থাকে তাহলে যুক্ত হবে, আর অবগত না হলে তাহলে 149 যুক্ত হবে না। এই হলো মূল বিষয়। আমাদের এখান থেকে কিন্তু প্রবলেমেটিক বিভিন্ন এরকম ছোট্ট বড় টাইপের বিভিন্ন রকম প্রশ্ন করে। যাই হোক, একটা প্রশ্ন পড়তে পড়তে আমাদের, এগুলো অবশ্য অনেক বোঝার ব্যাপার, এগুলো নিয়ে অনেক কথা হয়, দ্যাটস ওয়াই আমাদের আগ্রহ বেশি। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে প্রশ্নটা বিপিএসসিতে বারবার করছে, আমাদের বার কাউন্সিলে খুব কম, প্রশ্নের পরিমাণ এখানে কম। পেনাল কোডের বিধান অনুযায়ী অপরাধীকে কোন কোন দণ্ডে দেওয়া যায়, এটা তো আমরা অলরেডি জানি, ছোট্ট একটা প্রশ্ন করে ফেলতে পারে। দ্যাটস ওয়াই আমরা প্রশ্নটাকে যদি বলি, আমাদের কি কি ধরনের, আমরা বলছি সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড যেটা 2 রকম হয়, সশ্রম বিনাশ্রম, সম্পত্তি বাজেয়াপ্ত হয় এবং অর্থদণ্ড হয়। এই ধরনের প্রশ্ন
করে এবং যদি সৃজনশীল প্রশ্ন করে, তাহলে 2009 সালে একটা প্রশ্ন এসেছিল যে অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য, কেন আমরা অপরাধীকে দণ্ড দিই? যদি বিভ্রান্ত করার জন্য আপনাকে প্রশ্ন করে, অপরাধীকে কেন দণ্ড দেওয়া হবে, আলোচনা করুন, উদ্দেশ্যটা কি? যদি এরকম প্রশ্ন করে, দেখবেন 2009 সালে একটা প্রশ্ন এসেছিল, যে ব্যক্তি অপরাধ করেছে তাকে পুনরায় যাতে অপরাধ না করে বা বারবার যাতে অপরাধ পুনরাবৃত্তি না ঘটায়, সেইগুলো থেকে বিরত রাখার জন্য অপরাধ সংগঠন করা এবং অপরাধীকে সংশোধন করা বা আইন মান্য করার জন্য এবং দৃষ্টান্ত স্থাপন। বিশেষ করে আপনারা যারা ক্রিমিনোলজি পড়েছেন তারা দেখবেন ওখানে একটা শব্দই থাকে, মৃত্যুদণ্ড পক্ষে যুক্তি কি আর মৃত্যুদণ্ডের পক্ষে বিপক্ষে কি আছে। বিভিন্ন দেশ মৃত্যুদণ্ডের পক্ষে নাই, বিভিন্ন দেশ মৃত্যুদণ্ডের পক্ষে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করার কথা বলি, যে অপরাধ যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে অপরাধীরা ভয় পায়, যেন অপরাধ থেকে বিরত থাকে। আবার ঠিক অপোজিট কথা যদি বলি, মৃত্যুদণ্ড হলে তার বংশক্রম, যার কারণে মৃত্যুদণ্ড হয়েছে, প্রতিহিংসায়, বাবা তো বাবাই, বাবা যত বড় অপরাধী কেন না, তার ছেলে মেয়েরা সবসময় প্রতিহিংসায় জ্বলে, যে ওর কারণে আমার বাবার ফাঁসি হয়েছে, যতদিন বেঁচে থাকবে তার প্রতিহিংসা ততদিন জ্বলতে থাকবে। তো আমাদের এই দ্বন্দ্ব দেওয়ার উদ্দেশ্য কি? একটা ছোট্ট খাট্ট প্রশ্ন হয়ে যেতে পারে, একটু দেখে রাখেন, এক নজরে দেখে রাখলে তাহলে আশা করি এখান থেকে আমাদের প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন হলেও সমস্যা হবে না। কত প্রকার দ্বন্দ্ব আছে, কারাদণ্ড যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ড, যে কথা আমৃত্যু কারাদণ্ড বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে বিতর্কিত আছে। তো এই ধরনের প্রশ্ন থেকে আমাদের প্রশ্ন করছে না। যাই হোক, এই ধরনের প্রশ্ন আমরা এখন পর্যন্ত কোথাও পাইনি। দ্যাটস ওয়াই আমাদের এতটুকু পর্যন্তই হলেই হবে। জেনারেল এক্সেপশন থেকে প্রশ্ন প্রত্যেক বছর হওয়া জেনারেল এক্সেপশন এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে প্রশ্ন প্রত্যেক বছরই হবে। আমরা একটা প্রশ্ন দুটা প্রশ্ন বলতে গিয়ে আমাদের অনেক সময় চলে গিয়েছে। সমস্যা নাই, আমরা ঠিক করে ফেলবো। আপনারা